আসসালামু আলাইকুম। ফেসবুকের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি প্রথমত একটা কথা বলতে চাই। বর্তমান সময়ে যে মায়েরা তার ছোট শিশুটিকে ধরেন নবজাতক থেকে প্রায় 2.5 থেকে 5 বছর বয়স পর্যন্ত তাদেরকে একটু সতর্ক রাখবেন। এটা আমার অনুরোধ রইল, যেন ঠান্ডা না লাগে। সিজন পরিবর্তন হওয়ার সাথে সাথেই ঠান্ডার বিভিন্ন গরম মিলিয়ে একটা অসুখ লাগে, যেটা সেরে উঠতে খুব কষ্টদায়ক। আর এর চেয়ে সবচেয়ে বড় ভোগান্তি হয় আপনি সঠিকভাবে মেডিকেল গিয়ে ট্রিটমেন্ট পাবেন না। জানি না আমার এই ভিডিওটা কারা কারা দেখছেন। যারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে অনুরোধ রইল, আমার কথায় যদি যৌক্তিকতা থাকে বা লিগেল থাকে, অনুরোধ রইল ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন আমার এই ভিডিওটা আমাদের দেশের বর্তমান নবনির্বাচিত যারা এমপি এবং মন্ত্রীরা ক্ষমতায় বসতেছেন তাদের যেন চোখে পড়ে। প্রথমত আমি যখন আমার নাতি অসুস্থ হলো, ঠান্ডা লাগলো, আমি আর দেরি করলাম না, চলে গেলাম শিশু হসপিটালে। কারণ ওখানে ট্রিটমেন্টটা ভালো হয়। শিশু হাসপাতালে যাওয়ার পর তারা পরীক্ষা নিরীক্ষা করে এমার্জেন্সিতে তাকে ক্যানোলা দিল হাতে, আর মুখে দিল অক্সিজেন। 1.5 ঘন্টা রাখার পরে আমাকে বলে দিল এখানে আর হবে না, সিট নেই, আপনি নিয়ে যান শ্যামলীতে। শ্যামলীতে চলে গেলাম। শ্যামলীতে যাওয়ার পর রুগী দেখে তারা বলল আমাদের এখানে অক্সিজেন নেই, আপনি চলে যান হয় সরদ্দি নয় ঢাকা মেডিকেল। তো আমি চলে গেলাম দ্রুত সরদ্দিতে। সরদ্দিতে গিয়ে ওখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা এবং 2 নম্বর মিরপুরের যে শিশু হাসপাতালের কাগজপাতি এগুলো দেখে ওনারা বলল আমাদের এখানেও অক্সিজেন নেই, আপনি চলে যান ঢাকা মেডিকেল। তো ঢাকা মেডিকেলে কয়েকজনের কাছে খবর পাঠাইছি, পরিচিত যারা যারা ওই সাইডটায় ছিল, তারা বলছে ঢাকা মেডিকেলের অবস্থা খুবই খারাপ, সিট তো নাই, প্লাস রাস্তায় সিঁড়ি পুরো জায়গা ব্লক করে আছে, রুগীদের এত চাপ। তো সেই মুহূর্তে আমি আর ঢাকা মেডিকেল না গিয়ে ঠিক সরদ্দির উল্টা সাইডে প্রাইম হসপিটালে আমার নাতিকে নিয়ে যাই। তো প্রাইম হসপিটালের ঘটনা সবাই জানো, এটা একটা প্রাইভেট হসপিটাল। সেখানে এক রাত রাখলেই প্রায় 22,000, 25,000, 30,000 পর্যন্ত, প্রতি সকাল 12টায় ঢুকলে পরের দিন 12টা পর্যন্ত একদিন গণনা করা হয়, তাকে সিট ভাড়া দিতে হয়। এটা আর ওষুধ পানি ডাক্তার সব কিছু ভিন্ন। যদিও আমি রিকোয়েস্ট করে হয়তোবা ওষুধ পানি সহ আমি 11,000, 12,000 বা 14,000 পর্যন্ত আমার পড়ছে, আমি করছি 3 দিন এই কষ্টটা আমি করছি। তারপরও আমি ঢাকা মেডিকেলে একটা সুযোগ নিয়েছিলাম, গেছিলাম। স্পটে গিয়ে ডাক্তারের সাথে কথা বলার পর দোতলায় গিয়ে ডাক্তাররা আমাকে ফিরিয়ে দিয়েছে, নিরাশ করছে যে এখানে রাখার মতো কোনো স্কোপ নাই, আপনার রোগীর দরকার হলো গিয়ে সিট, দ্বিতীয় দরকার হলো অক্সিজেন, ঢাকা মেডিকেলে অক্সিজেন নেই। অথচ আমি কাইয়ুম, আমি প্রাইম হসপিটালের দ্বিতীয় তলায় পুরো সিঁড়ি জুড়ে, দোতলায় যেখানে রুগীরা দেখতে আসে তার আত্মীয় স্বজনরা, পুরা জায়গাটা জুড়ে অক্সিজেন, অক্সিজেন অভাব নাই। কারণ অনেকে বলবেন যে ভাই প্রাইভেটে এত অক্সিজেন সরকারিতে কেন নাই, এটা আমি বলতে চাই না কেন নাই। আমাদের সাধারণ যারা জনগণ, আমরা একটা চাকরি করি, হয়তো 20,000 টাকা বেতন পাই, মাসের স্যালারি দিয়ে পুরো মাস চলার পর 1,000 বা 1,500 টাকা রাখাই আমাদের টাফ হয়ে যায়। সেই জায়গায় যদি আমাদের একটা আত্মীয় স্বজন প্রিয় কোনো লোক অসুস্থ হয়, তাকে ওই ধরনের হাসপাতালে ভর্তি করানো আমাদের পক্ষে সম্ভব না। তাই আমি এই ভিডিওটার মাধ্যমে মেসেজ দিতে চাই, তারা যেন দয়া করে, আমি একটু রোজা আছি তো কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এখন সন্ধ্যা, এই টাইমে আমি ভিডিওটা করতেছি। তাদের কাছে আমার একটা আবেদন, ঢাকা মেডিকেল শুধু একটা তৈরি করে থেমে আছে, আর যে হসপিটালগুলো ঘুরে আসছি এটা তো আপনারা শুনলেনই,
ঢাকা মেডিকেলের মতো আরও একটা মেডিকেল যেন খোলা হয়, কারণ সরকারি বহুত খাস জায়গা পড়ে আছে, হয়তো সৎ ইচ্ছা আর চিন্তা চেতনার কারণে মেডিকেল হচ্ছে না। আমার একটা আবেদন থাকবে, আপনারা দয়া করে যারা নতুন সরকার হয়েছেন চেষ্টা করবেন আর একটা ঢাকা মেডিকেল খোলার জন্য, দ্বিতীয় ব্রাঞ্চ যেন ওটা হয়, মোটামুটি যেন 5,000 লোককে সার্ভিস দিতে পারে। আমি খুব আবেদন জানাইলাম, আমার নাতিকে আমি বাঁচাইতে পারিনি। আমার নাতি শুধু ভালো ভালো বড় বড় ডাক্তারের ভালোবাসা না পাওয়ায়, তাদের পরীক্ষা নিরীক্ষা চেক আপ করার কারণে দেরি হয়, পৃথিবী ছেড়ে চলে গেছে। কারণ আমি দৌড়েছি বেশি, কষ্ট করছি। জানি না আমার এই ভিডিও দেখে কে কোন কমেন্টস করেন, কিন্তু যে যাই করেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর কিছু বলবো না। আমার ভিডিওটা দয়া করে শেয়ার করে তাদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেন, তারা যেন নতুন করে শিশুদের জন্য একটু ভাবে। কারণ আমি যেই জিনিসটা আপনাদের কাছে মেসেজ করতে চাই, প্রাইভেটে সবার পক্ষে সম্ভব না। আমি কায়মও কিন্তু আত্মীয় স্বজন অনেকের কাছেই কিন্তু আমার হাত পাততে হয়েছে যে আমার এই নাতিটাকে বাঁচানোর জন্য। মোটামুটি আমি প্রায় 60 থেকে 63,000 টাকা আমার এই নাতির পিছনে আমি খরচ করছি। খুব কষ্ট হয়ে গেছে, তাও বিভিন্নভাবে আত্মীয় স্বজন আমাকে একটু সহযোগিতা করায়। এটা আমি লজ্জা বোধ করছি না, কারণ নাতি বাঁচলে আমি আরও আনন্দ পাইতাম, কিন্তু বিধাতা তার আয়ু যে পর্যন্ত রাখছে সেই পর্যন্তই তো সে টিকে থাকবে। কিন্তু আত্মীয় স্বজনের মন এতটুকুই, তারা চেষ্টা করে যদি ভালো ট্রিটমেন্ট হইতো হয়তো লোকটা বেঁচে যেতে পারতো। যাক, কথা আর দীর্ঘায়ু করলাম না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।